তোমাদের সবাইকে ওয়েলকাম দ্য বংলার্ন চ্যানেলের সিডিবির ক্লাসে। তো তোমরা জানো ইতিমধ্যে আমাদের বংলার্ন চ্যানেলের দুটি ব্যাচ লঞ্চ করা হয়েছে। আসন্ন জুলাই মাসের যে সিটেড এক্সামিনেশনটা হবে, জুলাই মাসের সিটেডের এই এক্সামিনেশনকে কেন্দ্র করে আমাদের দুটো ব্যাচ লঞ্চ হয়েছে, একটা পেপার 1 এবং পেপার 2। তো আজকে তোমাদের আগের দিন আমি আলোচনা করেছিলাম চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি চ্যাপ্টার ফার্স্ট, যে তোমাদের অধ্যায় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো সেই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের সম্বন্ধে আমরা জেনেছিলাম। আজকে আমরা তার পরবর্তী অংশের সম্বন্ধে আমরা জানব। তো যেখানে আমরা সিডিপির প্রথম ক্লাসে যেটা আমরা আগের দিন জেনেছিলাম সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবার এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা আমরা কি জেনেছিলাম আগের ক্লাসে, সেটা আমরা একটু আজকে একটু রিকল করে নেব, যে আমরা অ্যাকচুয়ালি জেনেছিলাম কীটা আমরা জেনেছিলাম। তাহলে গ্রোথটার সম্বন্ধে যদি আমাদের বলতে হয়, তাহলে গ্রোথটা হচ্ছে কি না, গ্রোথটা যেটা আমাদের জেনেটিক ফ্যাক্টরের সঙ্গে যুক্ত। এবার স্যার কেন জেনেটিক ফ্যাক্টরের সঙ্গে যুক্ত? না, কারণ তোমার যে বৃদ্ধি, গ্রোথের বাংলা অর্থ হচ্ছে বৃদ্ধি। তো এই বৃদ্ধিটা কেবলমাত্র তোমার ফিজিক্যাল বা তোমাদের শারীরিক অবস্থার বহিঃপ্রকাশকেই ডিনোট করে। কি করে? না, আমাদের জন্মগত দিক থেকে আমাদের বাবা মার কাছ থেকে যে আমরা জিনগত বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেছি, সেক্ষেত্রে আমাদের হাইট, ওয়েট, আমাদের চেহারা, আমাদের আকার আকৃতি, রং, কালার, চোখ, মুখ, কান, নাক, যাই কিছু নিয়ে আমরা জন্মেছি কি না, ছোট অবস্থায় তো আমরা একদম 5 ফুট বা 6 ফুট হয়ে জন্মাই না, খুব ছোট অবস্থায় জন্মাই। তো ছোট থেকে আস্তে আস্তে আমরা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত আমরা কি হয়, আমরা বাড়তে থাকি। তারপরে একটা নির্দিষ্ট টাইমে গিয়ে সেই বাড়াটা বন্ধ হয়ে যায়। তাহলে এই গ্রোথটা অ্যাকচুয়ালি কাকে ডিনোট করছে? না, গ্রোথটা মূলত ডিনোট করছে আমাদের হেরিডিটিকে, যেটা সম্পূর্ণরূপে জিনের সঙ্গে সম্পর্কিত। এবং হেরিডিটিটা যখন তোমাদের যে শারীরিক যে বৃদ্ধিটা রয়েছে, সেই হেরিডিটিটা সম্পূর্ণরূপে তোমাদের সেটা নিয়ন্ত্রণ করছে। এবং যে টাইম পিরিয়ড পর্যন্ত তুমি হচ্ছে ছোট থেকে জন্মগ্রহণ করে নির্দিষ্ট হাইট, ওয়েট এবং তোমার কালার, যেটাকে আমরা ম্যাচিওর পার্সন বলে দিই, যে না হ্যাঁ এরপরে আর এর বৃদ্ধি হবে না বা এরপরে আর হাইট আর বাড়ছে না, তাহলে সেই যে টাইম পিরিয়ডটাকে আমরা ডিনোট করছি, তখন তাকে আমরা বলছি ম্যাচুরেশন। এটা নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ ম্যাচুরেশন। ঠিক আছে? তাহলে এই গ্রোথটার সঙ্গে আমাদের যদি আমরা কারোর সম্পর্ক আমরা খুঁজে পাই, তাহলে কি দেখতে পাবো? না, আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে এর কিন্তু সম্পর্ক রয়েছে। এবং এই গ্রোথ মূলত আমাদের কি না, হেরিডিটি প্লাস এই এনভায়রনমেন্ট, এই দুটোর সঙ্গে কিন্তু অনেকটাই সম্পর্কিত। যেমন আগের দিন আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে কোনো একটা গাছের বীজ তুমি আনলে, সেই বীজের মধ্যে পাওয়ার আছে যে 150 মিটার পর্যন্ত তার হচ্ছে হাইট হতে পারে, কিন্তু সে সেরকম ফেভারেবল কন্ডিশন পেল না, যে কন্ডিশনে, অর্থাৎ ফেভারেবল কন্ডিশন মানে কি, এনভায়রনমেন্ট, মানে যেখানে তাকে আমি একটা আলো বাতাস দিয়ে সেই গাছটা বড় হয়ে উঠবে, সেই জায়গাটা হয়তো সে পেল না। তাহলে কি তার গ্রোথ সম্ভব হবে? হবে না। তাহলে হেরিডিটি কথার অর্থ হচ্ছে কি, আমাদের যে জিনগত বৈশিষ্ট্য বা বংশগতি প্রাপ্ত অনুযায়ী যে আমাদের জিন বৈশিষ্ট্য আমাদের মধ্যে যেটা কাজ করবে। এনভায়রনমেন্ট কি না, তোমার যে তোমার মধ্যে যে অসীম ক্ষমতা, তোমার জেনেটিক বৈশিষ্ট্যটা রয়েছে, প্রকৃতিতে তুমি যদি সেরকম ফেভারেবল কন্ডিশন পাও, তাহলে তুমি নিজেকে মেলে ধরতে পারবে। তাহলে এই হেরিডিটি এবং এনভায়রনমেন্টটাও কিন্তু ওতপ্রোতভাবে গ্রোথের সঙ্গে জড়িত। এবং আরেকটা কনসেপ্ট আমরা জানলাম যে আমাদের এই গ্রোথটা সবসময় নিরন্তর যে হচ্ছে তা নয়, নির্দিষ্ট একটা সময়ের পরে গিয়ে এটা কী হয়, বন্ধ হয়ে যায়। যেমন আমাদের হাইট নির্দিষ্ট অ্যাডালসেন্স পিরিয়ডের পরে আর কি আমাদের হাইট কীভাবে বাড়তে থাকে? বাড়তে পারে না। তো সেই হিসাবে তাহলে এই যে হাইটটা নির্দিষ্ট অবস্থায় গিয়ে থেমে গেল, তোমার হাতের যে একটা মাংসপেশি বা যেগুলো নিয়ে আমরা ছোটোবেলা থেকে যখন জন্মগ্রহণ করি, আমাদের এতটাই শক্তি সামর্থ্য থাকে না। নির্দিষ্ট একটা এজের পরে, অ্যাডালসেন্স পিরিয়ড পেরোনোর পরে যখন অ্যাডাল্টহুডে আমরা ঢুকে যাই, তখন আমাদের সেই শারীরিক যে সমস্ত পরিবর্তন হওয়ার, সেগুলো একদম হয়ে যায়। রং, কালার, চুলের ধরন কেমন হবে, সমস্ত কিছু হয়ে যায়। তাহলে এই সমস্ত জিনিসটাই কিন্তু আমাদের এই গ্রোথকে ডিনোট করছে, যেটা ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। এবং এই গ্রোথটা ওয়ান টাইপ অফ, যেহেতু হেরিডিটির সঙ্গে যুক্ত, এটা কিন্তু বায়োলজিক্যালও বটে, আমরা একে বায়োলজিক্যালও কিন্তু বলতে পারি। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আর ডেভেলপমেন্টটা কি না, ডেভেলপমেন্টটা যেমন গ্রোথটা সম্পূর্ণরূপে আমি বলছি যে ফিজিক্যাল ডেভেলপমেন্টটাকে ডিনোট করছে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু অন্যান্য অনেক পার্সপেক্টিভ রয়েছে।
যেমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট রয়েছে, মানে তোমার শারীরিক যে তুমি কতটা মাংসপেশিযুক্ত বা তুমি কতটা দক্ষ হয়ে উঠতে পেরেছো। তারপরে কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে কগনিশন। কগনিশন মানে কগনিটিভ ব্যাপারটা কী বোঝাচ্ছে না, তোমার যে প্রজ্ঞাটা কিসের না, আমরা দৈনন্দিন জীবনে যে আমরা অভিজ্ঞতা অর্জন করি এবং সেই অভিজ্ঞতাটা আমাদের মাথায় মেমোরিতে স্টোর যেমন হচ্ছে, এবং তাকে আবার আমরা যখন আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের বর্তমান জীবনে আরও পরবর্তীকালে কী করতে হবে তার যে উপায়গুলো আমরা নির্ধারণ করি, তার যে সঠিক যে উপায়টা আমরা বের করার চেষ্টা করি, তো সেটাই হচ্ছে আমাদের কগনিশন। স্যার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন। তো উদাহরণ হচ্ছে, তুমি ধরো তুমি একটা কোনো সমস্যার মধ্যে পড়েছো, তো সেই সমস্যা থেকে বেরোনোর জন্য তুমি উপায় খুঁজে বের করছো। তাহলে এই যে উপায়টা খুঁজে বের করলে, কার ভিত্তিতে তুমি বের করলে? তোমার আগের কোনো একটা এক্সপিরিয়েন্স ছিল যে এইটা বাবা আমাকে এই কারণে মেরেছিল, তাহলে আমি যদি এই কাজটা না করি তাহলে বাবা আমাকে মারবে না। তাহলে এই যে জিনিসগুলো আমরা ভাবছি, তাহলে সেক্ষেত্রে ইন্টেলেকচুয়াল থেকে আরম্ভ করে আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সমস্ত পার্ট কিন্তু আমাদের এই কগনিটিভ ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত থাকবে। তাহলে এটাও কিন্তু ডেভেলপমেন্টের একটা পার্ট, এটা কিন্তু ফিজিক্যাল ডেভেলপমেন্টের থেকে একটু ডিস্টিংক্ট। এরপরে আসবে আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট, যেমন পাঁচটা মানুষের সঙ্গে কথা বলতে পারে না, অনেকে পারে, অনেকে বন্ধু সুলভ হয়, আমরা যেমন ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট বলে থাকি। তো সোশ্যাল ডেভেলপমেন্টটা হচ্ছে তুমি পরিবেশের সঙ্গে আর পাঁচটা মানুষের সঙ্গে কীভাবে মিশতে পারছো, তাদের সঙ্গে কীভাবে আচরণ দেখাতে পারছো, তোমার মধ্যে কালচারের বা আমাদের সংস্কৃতির কী প্রভাব রয়েছে সেগুলো। তারপরে থাকছে ইমোশনাল ডেভেলপমেন্ট, মানে আমাদের ইমোশন আছে, কান্না, ভয়, দুঃখ, উদ্বেগ, সমস্ত জিনিসই রয়েছে। তাহলে সেই যে ইমোশনসগুলো রয়েছে, সেই ইমোশন যে বেশি কন্ট্রোল করতে পারবে তাহলে ইমোশনাল ডেভেলপমেন্ট হবে। কিন্তু এবার একটা কথা দেখো, ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেমন হাইট, ওয়েট আমরা মেজার করতে পারছি, আমরা কিন্তু এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট মানে যেটা আমাদের প্রজ্ঞা, এবং আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট কতটা আমি সোশ্যাল হলাম, সোশ্যালাইজেশনে আমার মধ্যে কাজ করেছে, এবং আমাদের ইমোশন, দুঃখ, রাগ, হিংসা, ভয় এগুলো আমাদের মানে কতটা আমাদের মধ্যে রয়েছে, বা তার কন্ট্রোল পাওয়ার বা তাকে মেজার করার মতো কিন্তু সামর্থ্য আমাদের মধ্যে নেই। ঠিক আছে, তার জন্য ডেভেলপমেন্টটা কিন্তু এই সমস্ত কিছুকে ডিনোট করার জন্য ডেভেলপমেন্টকে মোর কোয়ালিটেটিভ বলা হয়। কোয়ালিটেটিভ মানে গুণগত দিক থেকে আমরা ডেভেলপমেন্টটাকে মেজার করছি। কিন্তু তার মধ্যে ফিজিক্যাল ডেভেলপমেন্টটাও যেহেতু আছে, এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টটা যেহেতু আমরা মেজারমেন্ট করতে পারি, হাইট, ওয়েট সমস্ত কিছু মেজারমেন্ট করতে পারি, যেমন গ্রোথের সঙ্গে যেহেতু ডাইরেক্টলি রিলেটেড, তাহলে এটাকে আমরা মেজার করতে পারছি। তাহলে এই মেজার করার জন্য তাহলে এটা কি কোয়ান্টিটিভ নেচার হয়ে যায়। ঠিক আছে, কোয়ান্টিটিভ নেচার হয়ে যায় আমাদের গ্রোথ। ঠিক আছে, তাহলে এই কোয়ান্টিটিভ প্লাস কোয়ালিটেটিভ আমরা বলবো, কিন্তু মোস্ট ফেভারেবল ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্টটাকে কোয়ালিটেটিভটাই আগে আমরা বেছে নেব। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত সবার ধারণা আই থিঙ্ক ক্লিয়ার। এরপরে আমরা যদি ডেভেলপমেন্ট এবং গ্রোথের মধ্যে আমরা তো চাইবো যে যেহেতু অ্যান্ড দিয়েছে, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কী রয়েছে, এই পার্থক্যটা কী রয়েছে দেখো। গ্রোথ বলতে কেবলমাত্র বোঝাচ্ছে মিনস গ্রো, মানে বেড়ে যাওয়া, বাড়াটাকে বলছে। মানে তোমার শরীরের ছোট থেকে ছোট আছো, ছোট থেকে আস্তে আস্তে তুমি বাড়ছো, পরিণতর দিকে হচ্ছ, তোমার হাইট, ওয়েট সমস্ত কিন্তু বাড়ছে। কিন্তু তোমার হাইট, ওয়েট বাড়ছে মানে যে তুমি সোশ্যালাইজড হয়ে গেলে, তুমি তোমার ইমোশনের প্রতি কন্ট্রোল এনে নিতে পারলে, বা তুমি পাঁচটা মানুষের সঙ্গে ভালো করে মিশতে পারলে, সেটা কিন্তু কি হয় না। তাহলে এই সমস্ত পার্ট আমরা বললাম কি এগুলো ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। তাহলে এখানে কেবলমাত্র গ্রোকে বোঝায়, এবং এই গ্রোথটা ততক্ষণ পর্যন্ত হয় যতক্ষণ না পর্যন্ত আমাদের ম্যাচুরেশন জায়গাটা আছে। গ্রোথটা তো সবসময় হয় না, আমরা তো হাইট সবসময় আমাদের বাড়ে না, ওজন বাড়তে আছে তো বাড়তে আছে, এরকম তো হয় না। ঠিক আছে, তো তাহলে একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড পর্যন্ত আমাদের এই গ্রোথটা হতে থাকে, যাকে আমরা কি বলছি ম্যাচুরেশন। এখান থেকে সিডিপির অনেক কোশ্চেন এসেছে আর আসতেও পারে, তো বি অ্যাওয়ার, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আর গ্রোথের ফলে কি হয়, তুমি ছোট ছিলে, বাচ্চা অবস্থায় তোমার যে আকৃতিটা ছিল, আস্তে আস্তে তোমার আকৃতিটা কি হচ্ছে না, বাড়ছে, বড় হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, এটা তোমার এক্সটার্নাল যে আমাদের যে দৈহিক যে এক্সটার্নাল যে ফ্যাক্টর সেটাকে ডিনোট করে। ঠিক আছে, এবং ইন্টারনাল অর্গ্যান অফ দ্য বডি, মানে আমাদের ভেতরে, শরীরের ভেতরে যে অর্গান আছে, বাইরের যে অর্গান আছে, বাড়ছে মানে হাত পা বাড়ছে, সঙ্গে সঙ্গে আমাদের ভেতরের যে অন্যান্য যে অর্গানসগুলো আছে, অগ্নাশয় বা অন্যান্য যে সমস্ত অর্গান মানে অর্গানগুলো আছে সেগুলোও তো বাড়ছে, এবং এগুলোকে সবটাই আমরা মেজার করতে পারি। ঠিক আছে, স্পর্শ করে দেখতে পারি, আমরা অনুভব করতে পারি, সমস্ত কিছু করে আমরা বুঝতে পারি। তাহলে দিস ইজ কোয়ান্টিটিভ নেচার। কোয়ান্টিটিভ মানে সংখ্যাতাত্ত্বিকভাবে আমরা মেজারমেন্ট করতে পারি। এটা স্যার কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভটা একটু গুলোচ্ছে, হয়তো একটু ভালো করে একটু বলে দিন। যেমন তুমি ধরো আমি বলি যে আমার কিন্তু অনেকগুলো ড্রেস রয়েছে। কটা ড্রেস রয়েছে না, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 10টা।
তুমি 10টা ড্রেস পরলে, এবার তোমাকে বলা হলো তুমি এই ড্রেসটা পরে কোনো একটা ফাংশানে চলো, এবার তুমি বললে যে না এই ড্রেসগুলো খারাপ, এই ড্রেসগুলো ভালো নয়, হয়তো অনেক পুরনো হয়ে গেছে বা এটা পরার যোগ্য নয়। তাহলে সংখ্যার দিক থেকে যেটাকে আমরা মেজারমেন্ট করতে হবে, কটা ড্রেস আছে না 10টা, তাহলে সেটা কোয়ান্টিটিভ হলো। এবার তুমি কোনটা তোমার ক্ষেত্রে ভালো লাগবে, তোমার নীল কালারটা ভালো, তোমার লাল কালারটা ভালো, বা তোমার কোন মানে পোশাকটা তোমার ভালো লাগবে, তার ডিপেন্ড করছে তুমি যেটা ভাবছো। তুমি যেটা ভাবছো অন্য আর কারোর ক্ষেত্রে সে গুণগত মানটা আলাদা হতে পারে, যেটাকে আমরা মেজার করতে পারি না অ্যাকচুয়ালি। গুণগত মানটা বা কোয়ালিটির নেচারটাকে আমরা মেজারমেন্ট করতে পারি না। তোমার ভালো লাগাটাকে মেজার করতে পারবো পারবো না। সেরকমই ডেভেলপমেন্টের মধ্যে অন্যান্য যে সমস্ত ফ্যাক্টর আছে, সোশ্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট বা ইমোশনাল ডেভেলপমেন্ট, সেগুলোকে আমরা কিন্তু মেজারমেন্ট করতে পারি না। তাহলে পারি না বলেই সেটা কিন্তু একটা কোয়ান্টিটিভ নেচার হিসাবে নিয়েছে। এই জন্য এটাকে কোয়ান্টিটিভ নয়, এটা একটা কোয়ালিটেটিভ নেচার হিসেবে পরিগণিত হয়েছে। তো এই কারণে একে আমরা কি বলছি, কোয়ালিটেটিভ চেঞ্জেস, মানে কোয়ালিটির চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমরা বেটার হচ্ছি, ডেভেলপমেন্ট মানে আমরা বেটার হচ্ছি। ঠিক আছে, আর এটা হচ্ছে কি না, প্রোগ্রেসিভ ইনক্রিজ দ্য সাইকোলজিক্যাল, ইমোশনাল অ্যান্ড সোশিয়াল চেঞ্জ অলসো। মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট তো হচ্ছে, মাংসপেশি তো বাড়ছে, সঙ্গে সঙ্গে আমাদের যে কগনিশন আছে, আমাদের হয়তো কারোর ব্রেন পাওয়ার বেশি, যেমন হচ্ছে আমরা দেখেছিলাম যে আইনস্টাইনের আইকিউ লেভেল অনেকটাই বেশি। আইকিউর মাধ্যমে সামান্য আমরা একটা ফ্যাক্টর হয়তো মেজারমেন্ট করতে পারি, ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্ট, কিন্তু তার মাধ্যমে আমরা সমস্ত কিছু জিনিসটা আমরা ব্যাখ্যা করতে পারি না। ঠিক আছে, কিছু কিছু মেজার করা গেলেও আমাদের ডেভেলপমেন্টের যে সমস্ত পার্সপেক্টিভ রয়েছে সবগুলো কিন্তু আমরা মেজারমেন্ট করতে পারি না। তাহলে আরও বলা হয়েছে এটা কিন্তু কেবলমাত্র যে ফিজিক্যাল গ্রোথটাকেই কেবলমাত্র ডিনেট করে তা নয়। তাহলে কেন বোঝা গেছে যে ফিজিক্যাল গ্রোথটাকে কেবলমাত্র করেন, কারণ তার সঙ্গে আরও আমার কী কী রয়েছে, ইমোশনাল রয়েছে, সোশিয়াল রয়েছে, এবং আর কি রয়েছে, ইমোশনাল, সোশিয়াল এবং কগনিটিভ পাওয়ারটাও কিন্তু রয়েছে। অবশ্যই আমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেটা ডেভেলপমেন্টের সঙ্গে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সোশিয়াল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট এবং ইমোশনাল ডেভেলপমেন্ট, পিএসসি বা তোমরা নিজেদের মতো এটাকে সাজিয়ে রাখতে পারো। কিন্তু এটা আবার মাথায় রাখবে, এনসিইআরটির বইয়ের মতে তারা কীভাবে ভাগ করেছে, তোমাদের পরীক্ষায় বললো যে ডেভেলপমেন্টের পার্সপেক্টিভ কত, তোমরা এই 4টে জিনিস যখন দেখতে পাবে তখনই হয়তো দাগ দিলে বা সেটাকে রাইট মানলে ঠিক আছে। কিন্তু যদি তোমরা এটা দেখো যে 3টে নেই, কী কী আছে না, ফিজিক্যাল পার্টটা রয়েছে, প্লাস সোশিয়াল রয়েছে, এবং ফিজিক্যাল রয়েছে, কগনিটিভ রয়েছে, এবং তোমাদের সোশ্যাল প্লাস ইমোশনালটা, এটা কিন্তু তোমাদের অনেক সময় যে এনসিইআরটির বই আছে সেটাকে কিন্তু একসাথে দেখিয়েছে। ফিজিক্যাল ডেভেলপমেন্টটা আলাদা ডোমেইন দেখিয়েছে, তোমাদের কগনিটিভ ডেভেলপমেন্টটা আলাদা ডোমেইন দেখিয়েছে, এবং সোশিয়াল এবং ইমোশনাল যে ডেভেলপমেন্টটা সেটাও কিন্তু একসাথে দেখিয়েছে। তাহলে তখন আমরা কিন্তু যদি এই 3টে অপশান দেখি, এই 3 অপশানটাই কিন্তু আমরা রাইট করবো, কারণ এনসিইআরটির অনুযায়ী তোমরা পরে এটা ক্লেম করতে পারো যে এনসিইআরটির বইতে এটা রয়েছে। ঠিক আছে, কিন্তু ওভারঅল যখন দেখবে যে এটা নেই, তখন আমরা কিন্তু এটার সঙ্গে মুভ অন করবো। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাই পরের স্লাইডে। এরপরে আমরা একটু ভালো করে এদের পার্থক্যটা বুঝবো। তাহলে গ্রোথ কি বলছে না, গ্রোথটা ইনক্রিজেস ইন সাইজ, মানে তোমার সাইজে যে বাড়ছে বা তোমার বডির যে পরিবর্তন হচ্ছে সেটাই কিন্তু আমাদের গ্রোথকে ডিনোট করছে। কিন্তু ডেভেলপমেন্ট কেবলমাত্র যে তোমার ওই জিনিসগুলোর তোমার বাড়াটাকে কেবলমাত্র নির্দেশ করছে তা কিন্তু নয়। এটা কি বলছে, দ্য আউটকাম অফ দ্য ফাংশানিং অফ অর্গানস, মানে তোমাদের শুধু শরীরের মানে যে শরীরটা তোমার কাজ করছে সে কাজটা কতটা তোমার ভালোর জন্য হচ্ছে তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে আমাদের ডেভেলপমেন্ট। কেবলমাত্র আমাদের শারীরিক বিকাশ নয়, শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে অন্যান্য কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল, বারবার এই কথাগুলো বলছি, পুরোটাকে নিয়েই কিন্তু আমাদের এই ডেভেলপমেন্ট। আর হচ্ছে এই গ্রোথটা কি এক্সটার্নাল, আমাদের সাইজ বা আমাদের অর্গানের বৃদ্ধি, এগুলো সব আমরা দেখতে পাই ভিতর থেকে, কিন্তু আমাদের যে এই ইমোশন, আমাদের যে বুদ্ধিমত্তা, এগুলো কিন্তু আমরা বাইরে থেকে কাউকে দেখে কি বুঝতে পারবো না। সেই কারণে এটাকে কিন্তু আমরা কি বলছি, ইন্টারনালও আমরা বলছি। উই ক্যান অনলি ফিল ইট, আমরা কেবলমাত্র এটা অনুভব কেবলমাত্র করতে পারি, কিন্তু গ্রোথকে কি আমরা অনুভব করতে পারি, আমরা দেখে নিতেও পারি। ঠিক আছে, গ্রোথ রেফার্স টু এ পার্টিকুলার পার্ট অফ দ্য বডি, যেমন আমাদের
হাতটা ছোট ছিল, হাতটা বাড়তে থাকলো। প্রথমে আমাদের যখন আমরা জন্মাই আমাদের শরীরের তুলনায় মাথার রেশিওটা একটু বেশি থাকে, আস্তে আস্তে পরপর দেখা যায় যে মাথার তুলনায় বডির অন্যান্য অর্গানগুলো বাড়তে থাকে। ঠিক আছে, তো আমাদের পার্টিকুলারলি কোনো পার্টসের কিন্তু বাড়া কমাটাকে কিন্তু গ্রোথটা ডিপেন্ড করছে। কিন্তু ডেভেলপমেন্ট কি বলছে? ডেভেলপমেন্ট বলছে হোলের কথার অর্থ হচ্ছে কি না এখানে তোমাদের চলে আসবে কি না, তোমাদের চলে আসবে এটা এখানে ফিজিক্যাল আসবে, তোমাদের সোশ্যাল পার্টটা আসবে, তোমাদের কগনিটিভ পার্টটা আসবে, তোমাদের ইমোশনাল পার্ট, সমস্ত পার্ট কিন্তু এখানে চলে আসবে। এবার এটাকে আমরা বারবার যেটা মনে রাখবো, গ্রোথ সবসময় কোয়ান্টিটিভ মানে সংখ্যাতাত্ত্বিকের দিক থেকে এটা কিন্তু আমরা মেজার করতে পারছি। অ্যান্ড দ্যাটস ওয়াই উই কল্ড গ্রোথ ইজ কোয়ান্টিটিভ নেচার অ্যান্ড ডেভেলপমেন্ট মোস্ট এভার কোয়ালিটেটিভ। মোস্ট এবার কি কোয়ালিটেটিভ মানে গুণগত দিক থেকে আমরা বিচার করতে পারি ডেভেলপমেন্টকে। এবার কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট তোমরা দেখতে পাবে যে ডেভেলপমেন্ট বোথ নেচারটাকেই ডিনোট করে, কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ। কিন্তু মোস্ট এভার কিন্তু যখন আমরা দেখতে পাবো যে কোয়ালিটিভটা বলছে কোয়ালিটিভ দিকে যাব, যদি কোয়ালিটিভ থাকে তাহলে কোয়ালিটিভ প্লাস কোয়ান্টিটিভ থাকবে না। আর যখন দেখবে যে কোয়ালিটিভটা কেবলমাত্র পার্টিকুলারলি দেওয়া নেই, কোয়ালিটিভ প্লাস কোয়ান্টিটিভ রয়েছে, তখন কিন্তু তোমরা কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভের দিকে মুভ অন করবে। এরপরে গ্রোথ ইজ লিমিটেড অ্যান্ড স্টপ সার্টেন লেভেল, যেটাকে আমরা কি বলছি ম্যাচুরিটি বলছি, যে গ্রোথ একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বাড়ে তারপর কিন্তু আর হয় না। যেমন হাইট ওয়েট একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বাড়ে, বা তোমার গায়ের রং, তোমার কালার, ঠিক আছে, তারপরে কিন্তু আর সেগুলোর উপরেও আমরা কোনো কাজ করতে পারি না। এবং কিন্তু ডেভেলপমেন্টটা যেটা বলছে টু টুম মানে আমাদের জন্ম থেকে আমাদের মৃত্যুকাল পর্যন্ত আমাদের এই ডেভেলপমেন্টটা চলে। ঠিক আছে, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই ডেভেলপমেন্টটা চলে। আচ্ছা বেশ, এরপরে আমরা পরের একটা প্রশ্ন করে নেব, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা বুঝতে পেরেছি। তো এইখানে দেখো বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট। আমি আগে থেকে বলে দিই, প্রশ্ন পড়ার সময় অবশ্যই যদি নটটা দেখো তোমরা আগে পরীক্ষার হলে গিয়ে ওটাকে আগে চিহ্নিত করে নেবে। কেন স্যার? কারণ এটা আমরা অনেক সময় নোটটা দেখতে পাই না বলে অনেক সময় ভুল অ্যাটেম্প করে ফেলি, যেটা আমরা না করি। তার জন্য অবশ্যই আমাদের এখানে নোট মানে আমাদের ভুলটা খুঁজতে হবে, আর ভুলটা খুঁজলেই আমাদের 1 নম্বর আমরা পেয়ে যাবো এইখান থেকে। ঠিক আছে, তো কি বলেছে? ডেভেলপমেন্ট প্রসিডস ইন এ ডিসকন্টিনিউয়াস ম্যানার, মানে ডেভেলপমেন্টটাকে বলা হয়েছে ডিসকন্টিনিউয়াস ম্যানার হিসেবে বলা হয়েছে। তারপর কি বলেছে? চিলড্রেন ডেভেলপ অ্যাট ডিফারেন্ট রেটস, চিলড্রেন ডিফারেন্ট রেটসে বাড়তে থাকে। ডেভেলপমেন্ট is a result of complex interaction of nature and nurture. নেচার মানে কি তোমাদের যেটা জন্মগত, এবং নার্চার মানে কি যেটা আমাদের এনভায়রনমেন্টটাকে ডিনোট করছে। তারপরে কি বলছে? ডেভেলপমেন্ট ইজ রিলেটিভলি অর্ডারলি, মানে আপেক্ষিকভাবে এটা কিন্তু ক্রম অনুযায়ী চলে। তো এইখানে এই উত্তরটা যেটা আমরা দেখলাম, তাহলে সেখানে এই 4টে অপশনের মধ্যে উত্তরটা কোনটা হতে পারে? যারা যারা তোমরা ক্লাসটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, যদি তোমরা ইউটিউবে দেখে থাকো, এবং তোমরা যদি ক্লাসে দেখো তাহলে অবশ্যই তোমরা নিজে থেকে গেস করে রাখো, পরের দিন আমাকে জানিও। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট। এবার আমরা উত্তরের দিকে আসবো। তাহলে ডেভেলপমেন্ট, চিলড্রেন ডেভেলপমেন্টের ডিফারেন্ট রেটস, প্রতিটা শিশুর কিন্তু একই সাথে মানে বৃদ্ধির বা তোমাদের বিকাশের স্তর এক থাকে না। ঠিক আছে, সবার কিন্তু বিকাশের স্তর এক থাকে না। সে সোশ্যালাইজ হয়েছে বলে এই শিশু সোশ্যালাইজড হবে তার কিন্তু মানে নেই। ঠিক আছে, কারণ কালচার বা অন্যান্য জায়গায় বিভিন্ন পার্থক্য হয়। তাহলে এটা কিন্তু ঠিক যে প্রতিটা শিশুর কিন্তু আলাদা আলাদা ডিফারেন্স রেটস কিন্তু রয়েছে ডেভেলপমেন্টে। আবার কি বলছে? ডেভেলপমেন্ট ইজ এ রেজাল্ট অফ কমপ্লেক্স ইন্টারেকশন নেচার অ্যান্ড নার্চার। মানে কি কমপ্লেক্স ইন্টারেকশন? তো অবশ্যই, কারণ আমাদের হেরিডিটিটা কতটাই কমপ্লেক্স, তার সঙ্গে আবার এনভায়রনমেন্ট যখন যুক্ত হবে, পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে কিন্তু আমাদের এই ডেভেলপমেন্টটা হচ্ছে। তাহলে হ্যাঁ, তাহলে এটাও ঠিক। তাহলে ডেভেলপমেন্ট ইজ এ রিলেটিভলি অ্যান্ড অর্ডারলি। এবং আমি আগের দিন বলেছিলাম তোমাদের কাছে ক্লাসে যে আমাদের ডেভেলপমেন্টকে প্রগ্রেসিভ বলেছিলাম, ডেভেলপমেন্টকে অর্ডারলি বলেছিলাম, এবং ডেভেলপমেন্টকে আমি প্রেডিক্টেবলও বলেছিলাম। এই কথাগুলো কিন্তু এনসিইআরটির বইতে পার্টিকুলারলি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। কি বললাম? প্রগ্রেসিভলি, মানে প্রগ্রেসিভভাবে এগোতে থাকে, আজকে যে পজিশনে রয়েছে তার থেকে আরও ভালোর দিকে যাবে, প্রোগ্রেস ঘটবে। অর্ডারলি মানে নির্দিষ্ট ক্রম মেনে, 1 থেকে 2, 2 থেকে 3 এই করে একটা নির্দিষ্ট ক্রম মেনে চলে। এবং প্রেডিক্টেবল মানে আমাদের ডেভেলপমেন্টটা কি হতে পারে সেটা আমরা পূর্বানুমান কিছু না কিছু আমরা অনুমান করতে পারি। যে হাঁটছে মানে এবার হাঁটতে পারবে, হাঁটতে পারছে মানে এবার ছুটতে পারবে। তাহলে এইগুলো যে আমরা অনুমান করতে পারছি, অ্যান্ড দ্যাটস ওয়াই উই ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল। ঠিক আছে, তাহলে আমরা এই 3টে অপশানটা ঠিক পেলাম। কিন্তু এখানে বলা হয়েছে ডেভেলপমেন্ট ইজ এ ডিসকন্টিনিউয়াস ম্যানার। আমি আগের দিনও বলেছিলাম ডেভেলপমেন্ট অলওয়েজ কন্টিনিউয়াস ম্যানার। ডেভেলপমেন্ট কি? ডেভেলপমেন্ট অলওয়েজ
আমাদের কি ডেভেলপমেন্ট অলওয়েজ কন্টিনিউয়াস ম্যানার, মানে ডেভেলপমেন্ট সবসময় কিন্তু হতে থাকে, ডেভেলপমেন্ট সবসময় হতে থাকে, সবসময় এটা কন্টিনিউয়াস। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কী স্যার? না, যদি বলা বলা হয় আমাদের পরীক্ষায় পিঁয়াজের তত্ত্ব আমরা পড়ব। পিঁয়াজে তিনি কগনিটিভ ডেভেলপমেন্টের একজন বিশেষ তত্ত্ব তিনি প্রদান করেছিলেন আমাদের। তো পিঁয়াজে তিনি কিন্তু ডেভেলপমেন্টটা কতগুলো স্টেজে ভাগ করে দিয়েছিলেন, ঠিক আছে? তিনি কতগুলো স্টেজে ভাগ করে দিয়েছিলেন, যে ফার্স্ট স্টেজ হচ্ছে 0 থেকে ধরো 2 বছর, 2 থেকে 6 বছর, 6 থেকে 12 বছর, এই করে তিনি কতগুলো স্টেজে এবং তাদের কি মধ্যে পার্থক্য আছে সেগুলো তিনি বলেছিলেন। তাহলে এইখান থেকে তিনি কিন্তু ডেভেলপমেন্টের যে কন্টিনিউয়াস ম্যানার সেই যে কথাটাকে তিনি কিন্তু লঙ্ঘন করছেন। সেই কারণে অনেকেই মনে করেন যে পিঁয়াজের তত্ত্ব অনুযায়ী ডেভেলপমেন্টটাকে তিনি কিন্তু ডিসকন্টিনিউয়াস ম্যানার কিন্তু বলেছেন। কিন্তু এটা আমরা কখন করব না, যখন আমাদের এই পিঁয়াজের তত্ত্ব অনুযায়ী তিনি ডেভেলপমেন্টকে কী হিসাবে দেখতে চেয়েছেন সেটা যদি বলে, তখনই কেবলমাত্র আমরা ডিসকন্টিনিউয়াস কথাটা আমরা বলবো। ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? চলো আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। এরপরে একটা প্রশ্ন রয়েছে, তোমরা দেখো, ইন দ্য ফিল্ড অফ চাইল্ড ডেভেলপমেন্ট দ্য কনসেপ্ট অফ ব্রেন প্লাস্টিসিটি। ব্রেন প্লাস্টিসিটি মানে কি, আমরা আগের দিন বলেছিলাম, যখন আমাদের কোনো প্লাস্টিকের টেপ থাকে না, প্লাস্টিক মানে সাদার যে টেপটা আমরা ইউজ করি বিভিন্ন খাতাতে চেটানোর জন্য, তো কখনো দেখবে ওই টেপটারও একটা অংশ তুমি যখন খুলে নেবে, হয়তো সেটা বেড়ে গেছে বলে তুমি চাইছো যে ওটাকে আবার জড়িয়ে রেখে দিই, ঠিক আছে? এরকম তো হয়। কিন্তু তুমি দেখবে একবার প্লাস্টিকটা যখন আমরা খুলে ফেললাম, সেটা কিন্তু আগের অবস্থায় আর সেই কন্ডিশানে আমরা নিয়ে যেতে পারবো না। আগে কিছু কুঞ্চন বা কিছু তার মধ্যে ভাঁজ, এইসব জিনিস আমরা লক্ষ্য করব, মানে একটা না একটা দাগ থেকে যায়। সেরকমই আমাদের ব্রেনে আমরা যত ছোটোবেলা থেকে যে সমস্ত অভিজ্ঞতাগুলো অর্জন করি, সেগুলোও কিন্তু আস্তে আস্তে আমাদের ব্রেনে ছাপ ফেলে যায় এবং সেই ছাপটা পার্মানেন্ট থেকে যায়, যাকেই আমরা কি বলছি, ব্রেন প্লাস্টিসিটি। এবং এই ব্রেন প্লাস্টিসিটি কোথা থেকে হয় না, ছোটোবেলা থেকে তোমাদের যা এক্সপিরিয়েন্স হচ্ছে বা তোমাদের সঙ্গে যে ঘটনা ঘটছে, ইভেন্ট ঘটছে, তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এই ব্রেন প্লাস্টিসিটি হয়। যেমন আজকের এই যে আমি ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটা তোমাদের মাথায় যদি থেকে যায়, তাহলে এটা তোমার ব্রেন প্লাস্টিসিটিটা আবার একটা নতুন তৈরি হলো। তাহলে একে আমরা কি বলছি, ব্রেন প্লাস্টিসিটি। এবার বলছে ব্রেন প্লাস্টিসিটির সঙ্গে কোনটা যাচ্ছে, এটা তোমরা বলো। বলছে অনলি হেরিডিটি ইনফ্লুয়েন্স দ্য ডেভেলপমেন্ট নট এনভায়রনমেন্ট। হেরিডিটি কেবলমাত্র ডেভেলপমেন্টকে ইনফ্লুয়েন্স করে, হেরিডিটি মানে বংশগতি। কিন্তু আমরা আগের বারে জেনেছিলাম, যে বললাম যেটা, যে ধরো আমার মধ্যে জিনগত পাওয়ার আছে অনেক বাড়ার, কিন্তু আমি এনভায়রনমেন্ট পেলাম না, আলো বাতাস পেলাম না, তাহলে আমি কি বাড়তে পারবো না। তাহলে কি আমাদের হেরিডিটির সঙ্গেও কিন্তু আমাদের এনভায়রনমেন্টটা দরকার, আমাদের হেরিডিটির সঙ্গে এনভায়রনমেন্টটা দরকার। কিন্তু সেই এনভায়রনমেন্টটা যদি আমরা না পাই, তাহলে আমাদের কিন্তু ডেভেলপমেন্টটা হবে না। তাহলে প্রথম স্টেটমেন্ট ভুল হলো। তারপর কি বলছে, ডেভেলপমেন্ট প্রসিড অ্যাট সেম রেট অ্যামাং অল ইন্ডিভিজুয়াল, মানে আমাদের বলছি যে ডেভেলপমেন্টটা সমান রেটে কিন্তু সমস্ত শিশুর মধ্যে দেখা যায়। এটা কি ঠিক? আচ্ছা, এটা পরে জানছি। এন্টায়ার পিরিয়ড অফ চাইল্ডহুড টু অ্যাডালসেন্স ইজ এ সেন্সিটিভ পিরিয়ড অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। ঠিক আছে, যে বলছে চাইল্ডহুড থেকে অ্যাডালসেন্স পিরিয়ড, চাইল্ডহুড এবং অ্যাডালসেন্স পিরিয়ডটা যেটা রয়েছে, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব সেন্সিটিভ। কারণ ছোটোবেলায় কিছু অভিজ্ঞতা থাকলে আমাদের মাথায় কিন্তু থেকে যায়, সেটা কিন্তু আমরা ভুলি না। আবার অ্যাডালসেন্স পিরিয়ডে এরকম কিছু না কিছু ঘটনা আমাদের থাকে, যেটা আমাদের মনে গেঁথে থেকে যায়। তো এই দুটো পিরিয়ডটা খুবই সেন্সিটিভ। হ্যাঁ, এই কথাটা কিন্তু ঠিক। হ্যাঁ, আগে কথাটা বলে দিই, ডেভেলপমেন্ট প্রসিড অ্যাট সেম রেট অ্যামাং দ্য অল ইন্ডিভিজুয়াল। ডেভেলপমেন্টটা সবার ক্ষেত্রে কি সমান রেটে হয় না। কারণ কি, পরিবেশ, এনভায়রনমেন্ট, অন্যান্য মানে সুযোগ সুবিধা সমস্ত ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয়। তাহলে সেই অনুযায়ী ডেভেলপমেন্টটাও কিন্তু ডিফারেন্ট রেটসে হয়, কিন্তু প্যাটার্নটা এক, যে ছোটো থেকে বড় হলো, বড় থেকে বড় হবে, এই প্যাটার্নটা কিন্তু সেম থাকবে, কিন্তু কি ডিফারেন্ট রেটে হবে, এটা সেম রেটে হয় না। তাহলে দ্বিতীয় স্টেটমেন্টটা আমরা ভুল ধরলাম। তৃতীয় নাম্বারটা আমরা মোটামুটি ভাবছি যে হ্যাঁ ঠিক হতে পারে। 4 নম্বরে কি আছে, ডেভেলপমেন্ট ইজ ওয়ান ডোমেইন ডাজন্ট ইনফ্লুয়েন্স ডেভেলপমেন্ট ইন এ অ্যানাদার ডোমেইন। বলছে ডেভেলপমেন্টের একটা ডোমেইন কি, ধরো ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্টটা তোমার কগনিটিভ ডেভেলপমেন্টকে কি এফেক্ট করতে পারে? এবার ভেবে দেখো তো, তুমি যদি শারীরিকভাবে যদি সুস্থ থাকো, তাহলে তুমি হচ্ছে কি হবে না, তোমার মানে যে বৌদ্ধিক বিকাশটা অবশ্যই ভালো হবে। শারীরিক বিকাশের সঙ্গে তোমার পুষ্টিপাত, তোমার শরীরে নিউট্রিশন ঢুকছে, তুমি ভালোভাবে সতেজ হচ্ছ। যেমন আমরা বেরোলিয়া খাই, বেরোলিয়া খেলে আমাদের ব্রেন খুলে, আমরা কেন বলি? তাহলে কি শারীরিক সুস্থতার সঙ্গে আমাদের কিন্তু যে কগনিশন লেভেলটা, তার সঙ্গেও কিন্তু অনেকভাবে জড়িত রয়েছে। আবার কগনিশন লেভেলের সঙ্গে তোমার যত প্রজ্ঞামূলক বা সমস্যা সমাধানের ব্যাপারটা থাকবে, তুমি যত আরও সামাজিক হবে, তাহলে তোমার সামাজিককে কিন্তু সেটা ইনফ্লুয়েন্স করবে। মানে একটা অপরের সঙ্গে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত।
একটাকে আমরা কোনো দিক থেকে আরেকটা থেকে আমরা বিচ্ছিন্ন করতে পারি না। তো সুতরাং আমরা একটা ডোমেইন ডাজ নট ইনফ্লুয়েন্স, এই কথাটা একদমই ভুল। একটা ডোমেইন একটা ডোমেইনকে ইনফ্লুয়েন্স করে। যেমন তোমার যদি শরীর খারাপ থাকে, তোমার কি পড়তে ইচ্ছা হবে? তোমার আগ্রহ থাকবে? অবশ্যই না। তাহলে তোমার শরীর খারাপটা কিন্তু তোমার মানসিক অবস্থা বা মেন্টাল কন্ডিশনকে বা মেন্টাল ডেভেলপমেন্টকে বাধা দিচ্ছে। তাহলে কি হয়, একটা ডোমেইন আরেকটা ডোমেইনকে কিন্তু বাধা দিচ্ছে, তাহলে এটাও কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কি হয়ে যাবে? 3 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের রাইট অপশন। ওকে, ইজ ইট ক্লিয়ার? এরপরে আমরা জানবো পরের এটা। এখানে আমরা জানবো ডেভেলপমেন্ট এবং লার্নিং কি। দেখো, এখানে আমরা আগে জেনেছিলাম যে ম্যাচুরেশনটা কি। ম্যাচুরেশনটা আমাদের জেনেটিক যে সমস্ত বৈশিষ্ট্য নিয়ে আমরা জন্মাই এবং সেটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সেটা কিন্তু আমাদের বাড়তে থাকে, যাকে আমরা কি বলছি? ম্যাচুরেশন। বেশ। এবং লার্নিংটা কি? লার্নিং হচ্ছে সেটা যেখানে আমাদের এফোর্টও থাকবে এবং সেই এফোর্ট দেওয়ার পরে সেই জিনিসটাকে আমরা বারবার প্র্যাকটিস করব। ঠিক আছে? তাহলে ম্যাচুরেশন এবং লার্নিং, এবং এই দুটো মিলেই কিন্তু আমাদের কি হচ্ছে না, এই দুটো মিলেই কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে? এরপরের যে স্টেটমেন্টটা কি বলেছে? গ্রোথ প্রসিড লার্নিং, মানে আমাদের বৃদ্ধি আমাদের শিক্ষার দিকটা বা আমাদের শিখনের দিকটা কিন্তু অনেকটাই মজবুত করে। বাট কিন্তু ইট ইজ নট এ নেসেসারি ফর প্রি কন্ডিশন অফ ডেভেলপমেন্ট, কিন্তু তার জন্য যে মানে গ্রোথটা বা আমাদের ডেভেলপমেন্টের জন্য এটা দরকার, এটা কিন্তু আমরা বলতে পারি না। ঠিক আছে? ডেভেলপমেন্ট ক্যান অকার উইথাউট গ্রোথ, মানে ডেভেলপমেন্ট তাহলে কিন্তু তোমার কি হতে পারে? গ্রোথকে ছাড়াই আমাদের ডেভেলপমেন্ট হতে পারে। কারণ কি? কারণ ফিজিক্যাল ডেভেলপমেন্টটা কেবলমাত্র গ্রোথের দ্বারা জড়িত। যেমন স্টিফেন হকিংসের কোনো ডিজিজ হোক বা জন্মগত দিক থেকে সে হয়তো বিকলাঙ্গ ছিল বা অনেকেই বিকলাঙ্গ হিসাবে জন্মগ্রহণ করে, কিন্তু তাই বলে হাত পা বাড়ছে না, হাতের ম্যাচুরিটি আসেনি বা আমাদের শারীরিক বিকাশ হলো না বলে আমাদের মস্তিষ্কের বিকাশ হলো না, সেটা তো আমরা বলতে পারি না। তিনি তো এখন অনেক বড় বড় কিছু জার্নাল লিখে দিয়ে চলে গেছেন বা অনেক আবিষ্কার তিনি করে গেছেন। তাহলে কি আমরা বলতে ইনফ্লুয়েন্স করে, আগেরটাই আমরা জানলাম যে একটা ডোমেইনকে ইনফ্লুয়েন্স করে, কিন্তু একটা ডোমেইন যদি না থাকে ডেভেলপমেন্ট পুরোটা ব্যাহত হয়ে যাবে, এই কথা তো আমরা বলতে পারি না। তাহলে গ্রোথটা সম্পূর্ণরূপে ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত, অন্যান্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো জড়িত নয়। তাহলে সুতরাং আমরা এটাকে ডেভেলপমেন্টকে আমরা বলতে পারি যে উইদাউট গ্রোথ ছাড়াও, মানে গ্রোথ যদি নাও থাকে আমাদের কিন্তু ডেভেলপমেন্টটা হবে। এরপরে ডেভেলপমেন্টটা আগে না লার্নিংটা আগে, এই নিয়ে কিন্তু পিয়াজে এবং ভাইগটস্কির মধ্যে যে তত্ত্ব চলছিল, পিয়াজে তার তত্ত্বের মাধ্যমে তিনি যেটা বলেছেন যে ডেভেলপমেন্টটা আগে আসবে, তারপরে সে হচ্ছে কি করবে না লার্নিংটাকে ইনফ্লুয়েন্স করবে, ডেভেলপমেন্ট টু লার্নিংয়ের দিকে যাবে, আমার ডেভেলপমেন্ট হবে তারপরে আমার লার্নিংয়ের দিকে আমরা যাব। কিন্তু ভাইগটস্কি আবার উল্টো কথা বলছেন। ভাইগটস্কি কি বলছেন না, আগের যদি লার্নিংটা ভালো হয়, লার্নিং থেকে আমাদের কিন্তু ডেভেলপমেন্টটা হবে। ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? এরপরে আমরা পরের স্লাইডের দিকে যাচ্ছি। এখানে আমরা জানবো যে ডেভেলপমেন্ট এবং লার্নিংয়ের মধ্যে রিলেশনশিপটা কী আছে। হোয়াট ইজ দ্য বেসিক রিলেশনশিপ? দেখো, আমরা যখন হাইলি স্টেটেড অফ ফিজিক্যাল ডেভেলপমেন্ট, আমরা যখন আমাদের শারীরিক অবস্থাটা যদি ঠিকঠাক থাকে, আমাদের মেন্টাল কন্ডিশন যদি ঠিকঠাক থাকে, আমাদের মানসিক দিক থেকেও আমরা প্রস্তুত, যখন আজকে আমরা যে ক্লাসটা করছি, তাহলে এই ক্লাসটা করার জন্য তোমার কিন্তু শারীরিক দিক থেকে তুমি যদি অসুস্থ হতে তুমি ক্লাসটা করতে পারতে? তাহলে পারতে না। তাহলে আমাকে হাই স্টেট অফ ফিজিক্যাল ডেভেলপমেন্ট দরকার, প্রপার মেন্টাল কন্ডিশন, তোমার শরীর ভালো, মানসিক দিক থেকে তুমি কোনো কারণে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছো, তাহলে সে কারণেও কি তুমি তাহলে ভালো করে আজ ক্লাসটা করতে পারতে না। তাহলে সেটাও তোমার কিন্তু ডেভেলপমেন্টটা তোমার সেক্ষেত্রেও দরকার। তারপর কি বলছে? হাই মোরালিটি, তোমার মধ্যে যদি মোরালিটির সম্বন্ধে যদি আইডিয়া থাকে, মোরালিটি মানে কোনটা ঠিক কোনটা ভুল, এখন আমার পড়াটা উচিত কি পড়া উচিত নয়, কারণ জুলাই তো আমাকে পাস করতে হবে, তাহলে এখন ক্লাসটা করাটা উচিত কি উচিত নয়। তাহলে এই হাই মোরালিটি যদি তোমার থাকে যে হ্যাঁ আমাকে পাস করতে হবে, তাহলে মোরালিটি তোমার হাই, তোমাকে শিক্ষকতা করতে হবে, তোমার মোরালিটি হাই, তার জন্য তুমি পড়তে এসছো। ঠিক আছে? তারপর কি বলছে? প্রপার কগনিটিভ ডেভেলপমেন্ট, আমাদের বৌদ্ধিক বা সমস্যা সমাধানের যে বাবা আমাদের চিন্তাশক্তি, মেমোরি, এই সমস্ত জিনিস তো আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট, সেটা আমাদের যদি থাকে ভালো, তাহলে আমরা জিনিসগুলো মনে রাখতে পারবো বেশি। ঠিক আছে? কোনো প্রশ্নের হয়তো সোজা সাপটা প্রশ্ন দিল না, ঘুরিয়ে প্রশ্ন দিল, কনসেপচুয়াল কোশ্চেন দিল, তাহলে আমরা যদি এই সম্পর্কটা ভালো করে যদি জেনে যাই, তাহলে আমরা ভালো করে সেটা আমরা পরবর্তীকালে আমাদের লার্নিংয়ের ক্ষেত্রে তার রিফ্লেকশন অবশ্যই ঘটবে। ঠিক আছে? সঙ্গে সঙ্গে তুমি যদি বই পড়ে অনেক কিছু জেনে নাও, তাহলে তোমার ইমোশনাল ডেভেলপমেন্টটাও ঠিক হবে, বা সমাজের সঙ্গে যখন মিশবে, তোমার আশেপাশের পরিবেশ যদি ঠিকঠাক থাকে, তাহলে তুমি পড়ার প্রতি আগ্রহ বেশি পাবে, তাহলে তোমার সেক্ষেত্রে কী হবে না, র্যাপিড লার্নিংটা হবে। আবার ঠিক এগুলো ঠিক উল্টো হয়ে গেলে, মানে যেগুলো আমরা পজিটিভ দেখতে পাচ্ছি যে এরা পজিটিভ হলে লার্নিংও পজিটিভ হবে, সেম জিনিসটাও ঘটবে, এরা যদি ডিক্রিজও হয়, আমাদের লার্নিংয়ের সম্পর্কটাও ডিক্রিজ হবে, মানে একটা সরলুপাতিক সম্পর্ক কিন্তু আমরা এখানে দেখব। ঠিক আছে?
এরপরে এই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা পড়লাম, এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ফ্যাক্টরগুলো কী কী, যে তুমি এখন যখন পড়ছো ফ্যাক্টরগুলো কী কী, না তোমার ইন্টারনেট ব্যবস্থাটা খুব ভালো আছে, তুমি ইন্টারনেটটা রয়েছে, তুমি পড়তে পারছো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না, বা আমার সাপোর্ট রয়েছে, তুমি যেটা করতে চাইছো তুমি মন থেকে চাইছো, তোমার মানসিক দিক থেকে তোমার সব কিছু ঠিকঠাক রয়েছে। সেরকমই আমাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিছু কিছু ফ্যাক্টর কাজ করে, একটাকে আমরা ইন্টারনাল বলছি এবং একটা এক্সটার্নাল। ইন্টারনাল মানে আমার যেটা আভ্যন্তরীণ, ঠিক আছে, আমাদের গ্রোথটা অনেকটাই আমাদের হেরিডিটির সঙ্গে জড়িত, তাহলে এটা কি ইন্টারনাল হয়ে যাবে। এক্সটার্নালটা কী হবে, না গ্রোথটা কেবলমাত্র হেরিডিটির সঙ্গেও তো জড়িত নয়, এনভায়রনমেন্টের সঙ্গেও জড়িত, যে তোমার মধ্যে মানে বিকাশের তোমার মধ্যে অনেক বুদ্ধি ক্ষমতা আছে, কিন্তু সেই বুদ্ধি ক্ষমতা, যেমন ক্রিসের সিনেমাটায় আমরা দেখেছিলাম, ক্রিসের মধ্যে একটা মানে গড গিফটেড পাওয়ার রয়েছে, কিন্তু তার ঠাকুমা কী করলো, ক্রিস যে ট্যুর যে পার্টটা সে তাকে নিয়ে চলো যাতে এই গড গিফটের ব্যাপারটা না দেখতে পারে, সে কী করলো, সমাজে যে সোশ্যাল ইন্টারাকশন থেকে দূরে থাকলো, মানে অন্যান্য সমাজে যারা তাকে চিনতো জানতো বা তার মতো সে অ্যাডাপ্টেশন করতে পারতো, সে কিন্তু করতে পারলো না। সে পাহাড়ে মানুষ হয়েছে, পাহাড়ের সংস্কৃতি জেনেছে, কিন্তু মানুষের মধ্যে যে জটিলতা আছে সে কিন্তু জানে না, তাহলে সেখানে তার সোশ্যাল ডেভেলপমেন্টটা কী হলো, না ব্যাহত হলো, ঠিক কিনা, তার সেখানে সোশ্যাল ডেভেলপমেন্টটা ব্যাহত হলো। তার মধ্যে পাওয়ার রয়েছে কিছু করার, সে কিছু ইনোভেটিভ করতে পারে, কিন্তু তারপরে কি হলো, না তারপরে সে বাইরে গেল, সে কিছু জিনিসটা জানলো, জানার পরে বা তাকে যে সেই তার মধ্যে যে নলেজটা যেটা আছে বা তার মধ্যে যে পাওয়ারটা যেটা আছে, তার মধ্যে যে পাওয়ারটা যেটা আছে সেটাকে নারিশ করার জন্য অবশ্যই তাকে সঠিক গাইডেন্স দেওয়ার দরকার ছিল। তার ঠাকুমা সেভাবে অনেকটা হয়তো তাকে সমাজে মানিয়ে নেওয়ার জন্য যতটুকু গাইডেন্স দেবো ততটুকুই গাইডেন্স দিয়েছিল, ঠিক আছে, আরও দিলে ভালো হতো সে। তাহলে সেই হিসাবে কোনো একটা শিশুর ক্ষেত্রেও যদি আমরা ধরি, সে জন্মেছে, তার মধ্যে অনেক ভালো পাওয়ার আছে, কিন্তু তাকে যদি আমি ফেসিলিটেট করি, কীভাবে ফেসিলিটেট করি, না তাকে ভালো বই পড়াতে আগ্রহ করি, তার আগ্রহ বৃদ্ধি করতে সাহায্য করি, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফ্যাসিলিটেটর হিসাবে আমরা বলি, তাকে তার যা দরকার সেটাকে আমরা তাকে প্রোভাইড করি, তাহলে কী হবে, না তার যে গ্রোটা যেটা তার মধ্যে ইনহারেন্ট, যে হেরিডিটি অনুযায়ী তার বাবা মা হয়তো শিক্ষক বা বুদ্ধিমত্তার অধিকারী, তাহলে তাকে যদি আমি প্রতি সময় ধরে একটা মানে কৃষিকাজের মধ্যে লাগিয়ে রাখি, তাহলে সে কি সেখানে বুদ্ধিমত্তা দেখাতে পারবে? পারবে না, সে তার মতো করে হয়তো বুদ্ধিমত্তাটা দেখাবে। কিন্তু তাকে যদি এডুকেশন ফিল্ডে আনি, তাকে যদি সেভাবে নারিশ করি, তাহলে সেও দেখা যাবে আরও ভালো কিছু করতে পারে, ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ঠিক আছে। তো এই সমস্ত ফ্যাক্টর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে কী কীভাবে ফ্যাক্ট করছে সেগুলো আমরা এরপরে জানবো, ঠিক আছে। ফ্যাক্টরগুলো কী কী আছে, ইন্টারনাল ফ্যাক্টরগুলোর মধ্যে কী কী আছে, যেমন জেনেটিক্স, তোমার বাবা মার মধ্যে শরীরে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তো তুমি তার ভিত্তিতে তুমি পাবে, রোগও যদি থাকে, জেনেটিক ডিসঅর্ডারনেসও যদি থাকে তুমি তার মধ্যে পাবে, সেখান থেকে তোমার গ্রোথ ব্যাহত হতে পারে, যেমন অটিজম, বুদ্ধির বিকাশ হয় না, ঠিক আছে, বা কারোর হচ্ছে বামন মানে হাইটের দিক থেকে হয়তো তারা ছোটো, জেনেটিক্যালি সেই বৈশিষ্ট্য রয়েছে, তাহলে তাহলে তার মধ্যে সেই জিনিসটা দেখা দেবে, ঠিক আছে। জেনেটিক্যালি যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যখন প্রকাশ পাবে, যদি জেনেটিক ডিসঅর্ডার থাকে তাও হবে। ফিজিক্যাল হেলথটাও তোমার হচ্ছে ইনহারেন্ট ব্যাপার, তোমার শরীরে কতটা নিউট্রিশন রয়েছে, তোমার হরমোনাল ফাংশন কীভাবে ঠিকঠাকভাবে কাজ করছে কি করছে না, তার উপরেও তোমার কিন্তু কী হবে, গ্রোথটা ডিপেন্ড করবে। তার সঙ্গে আবার রিলেটেড রয়েছে ডেভেলপমেন্ট। মেন্টাল হেলথ, তোমার মেন্টাল কন্ডিশন কেমন, সেটা তো তোমার ইনহারেন্ট ব্যাপার, তোমার নিজের ভিতরের ব্যাপার, ইন্টারনাল ব্যাপার। তাহলে সেই ইমোশনাল স্টেবিলিটি তোমার কেমন রয়েছে, তুমি হুটহুট করে কান্নাকাটি করে ফেলো, হুটহুট করে তুমি সাডেনলি নিজেদের রিয়াকশান চেঞ্জ করে ফেলো, সেগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে। তারপরে রয়েছে পার্সোনাল টেম্পারমেন্ট, ইনহারেন্ট পার্সোনালিটি ট্রেটস, মানে কি আমাদের ব্যক্তিগত দিক থেকে যেটাকে আমরা পার্সোনালিটি বলছি, অ্যাকচুয়ালি পার্সোনালিটি কি, না যেটা আমাদের মধ্যে যেটা কাজ করে, কি কাজ করে, না ধরো কোনো একটা ইন্টেনশন, যেমন কোনো একজন বয়স্ক লোককে দেখা মাত্রই আমার ইন্টেনশন হচ্ছে আমি আমার নিজের ভিড় বাসে আমি নিজের সিটটা ছেড়ে দেবো, তাহলে এটা আমার ইন্টেনশন, ঠিক আছে, এটা আমার তৈরি হয়েছে। বা আমরা কেউ আমার কাছে বজর বজর করলে আমরা হচ্ছে হুট করে রেখেছি, তাহলে এটা আমার ইন্টেনশন, মানে কিছু না কিছু ক্ষেত্রে আমরা যেটা মানে না চাইতেও করে ফেলছি বারবার, সেই জিনিসটাকে আমরা বলছি ইন্টেনশন। তাহলে এই যে ব্যাপারটা, যেটা তোমার কোনটা পছন্দ, তোমার কোনটা অপছন্দ, তুমি কার প্রতি কী রিয়াকশানটা করবে, সেটা তো সম্পূর্ণরূপে তোমার উপর নির্ভর করছে, ঠিক আছে। এবং সেটাকে আমরা হয়তো বাইরে থেকে গাইড হয়তো কিছু না কিছু ক্ষেত্রে আমরা করতে পারি, কিন্তু এই যে ইন্টারপার্সোনাল ট্রেটস, তোমার মধ্যে যে সত্তাটা রয়েছে, সেই সত্তাটা অবশ্যই তোমার নিজস্ব, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু আমাদের হয়ে গেল কি ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে, এগুলো কিন্তু আমাদের পড়লো। এবার এক্সটার্নাল ফ্যাক্টরগুলো কী কী রয়েছে, যেমন ফ্যামিলি রয়েছে, বাবা মা যদি ভালো হয় তাহলে ছেলেরা নিজেদের মতো করে নিজেদের সেই জায়গাটা তুলে ধরতে পারবে, বা সোশিও ইকোনমিক অর্থনৈতিক অবস্থা হয়তো খারাপ, সেটাও তোমাদের কিন্তু গ্রোথকে ডেভেলপমেন্টে অসুবিধা হবে, যেমন ঠিকঠাকভাবে ফলমূল খাওয়াতে পারবে না, খাবার টাবার ঠিকঠাক করে দিতে পারবে না, তাহলে অপুষ্টিতে ভুগবে, সেখানে ডেভেলপমেন্ট ব্যাহত হবে। পেয়ার এবং সোশ্যাল ইন্টারেকশন, তুমি আশেপাশের ছাত্রছাত্রীদের সঙ্গে বা তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে কীভাবে মিশছো, তার উপরেও কিন্তু সেই জিনিসটা নির্ভর করে থাকছে, ঠিক আছে। এডুকেশন, যদি তুমি পড়াশোনা শেখো, তুমি যে পজিশনে এখন দাঁড়িয়ে আছো, তুমি অবশ্যই তার থেকে আরও বেটার করবে। যেমন আজকে তোমার সিডিপি ক্লাস হতে তোমরা কিন্তু আগে যে জিনিসটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের সম্বন্ধে জেনেছিলে, তার থেকে অনেকটাই বেটার জানছো। কালচারাল ইনফ্লুয়েন্স,
গ্রামীণ কালচার, শহরে কালচার, ইন্ডিয়ান কালচার, আমেরিকান কালচার, এই যে কালচারের যে ডিফারেন্স অনুযায়ী মানুষ যে বেড়ে উঠেছে, যেমন আমাদের ছোটোবেলা থেকে কালচার যেটা হয় আমাদের পা ছুঁয়ে প্রণাম করা, সেখানে হয়তো পা না ছুঁয়ে হয়তো প্রণাম করতে পারে। তাহলে এই কালচারের ভিত্তিতেও আমাদের কিন্তু ডেভেলপমেন্টটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে। বা আমাদের উপজাতি বা আমাদের স্বজাতি যেটা আমরা বলি না কেন, বিভিন্ন সাঁওতাল বা অন্যান্য যে সমস্ত উপজাতি, আমি কোনো উপজাতিকে ছোটো বড়ো এখানে দেখাচ্ছি না, কিন্তু বলছি যে কালচার ভেদে জিনিসটা কিন্তু আলাদা আলাদাভাবে ডেভেলপমেন্টে কিন্তু আমাদের হতে পারে। যেমন হচ্ছে এখনও জারোয়া কমিউনিটি যেটা উপজাতি আন্দামান নিকোবরে রয়েছে, তারা এখনও বর্তমান মেইন স্ট্রিমের সঙ্গে সেভাবে খাপ খাওয়াতে পারছে না, তারা সেভাবে বড় হয়ে উঠছে, তাদের ডেভেলপমেন্টটা সেখান থেকে হয়তো প্রভাবিত হতে পারে যে কীভাবে সে পরিবেশে সে বড় হয়ে উঠছে। মিডিয়া এবং টেকনোলজি, তুমি দেখো আমরা নিত্যনৈমিত্তিক জীবনে আমরা সেগুলো অনুকরণ করার চেষ্টা করি, যেটা আমরা টিভিতে দেখতে পাচ্ছি, সালমান খান কীভাবে চুলটা রাখলো, মিঠুন কীভাবে মানে নাচছে, এগুলো দেখে আমরা কি অনেকটা কি ইনফ্লুয়েন্স হই। এগুলো কিন্তু আমাদের গ্রোথটাকে করে অনেকটাই মানে বৃদ্ধি এবং ব্যাহত করতে সাহায্য করে, ঠিক আছে, মানে ইনফ্লুয়েন্স করে ফ্যাক্টর হিসাবে। এবার এই ফ্যাক্টর থেকে একটা ধরো তোমায় কোশ্চেন দিয়েছে সিটেটে, এ চাইল্ড শোজ ডিলে কগনিটিভ ডেভেলপমেন্ট, একটা শিশুর কগনিটিভ ডেভেলপমেন্টের ডিলে হচ্ছে। কগনিটিভ ডেভেলপমেন্ট কি মানে প্রবলেম সলভিং, মেমোরি, তারপরে কোনো জিনিসের প্রতি তার সুবিচার, দক্ষতা, এই যে ব্যাপারগুলোকে কিন্তু আমরা কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে ফেলছি। যেখানে সে বলছে ডিসপাইট রিসিভিং প্রপার নিউট্রিশন, সে কিন্তু ভালো পুষ্টিও পাচ্ছে, লিভিং এ সাপোর্টিভ ফ্যামিলি, তার বাবা মা তাকে খুব সাপোর্ট করে সমস্ত ক্ষেত্রে, তা সত্ত্বেও এনভায়রনমেন্টের পাওয়া সত্ত্বেও তার মধ্যে এমন কি ফ্যাক্টরটা কাজ করছে না যেখানে কিন্তু তার হচ্ছে এই মানে মস্তিষ্কের ডিলেটা হচ্ছে। প্রথম অবস্থা কি বলেছে, জেনেটিক প্রিডিসপোজিশন, অর্থাৎ জেনেটিক মানে তাদের গণ্ডগোল রয়েছে, এবং এক্সপোজার টু হার্মফুল পেরেন্টাল কন্ডিশন, এবং হচ্ছে কি পেরেন্টাল কন্ডিশানে এক্সপোজার হচ্ছে, হার্মফুল পেরেন্টাল কন্ডিশনের ভিত্তিতেও তার কিন্তু এই ব্যাহত হচ্ছে। দ্বিতীয়ত বলছে পেরেন্টিং স্টাইল, মানে তার পিতামাতা বা অভিভাবকত্বের যে তার ধরনটা রয়েছে সেটা, এবং মানে যেটা হচ্ছে ল্যাক অফ পিয়ার ইন্টারাকশন, মানে তার নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে মিশতে দিতে বারণ করছে। সোশিও ইকোনমিক স্টেটাস, মানে সোশিও ইকোনমিক স্টেটাসটাই অর্থাৎ আর্থসামাজিক অবস্থা এবং কালচারের উপরে তার জন্য হচ্ছে মানে এই কগনিটিভ ডেভেলপমেন্টটা ব্যাহত হচ্ছে। মিডিয়া ইনফ্লুয়েন্সের কারণে বা এডুকেশনাল রিসোর্সের কারণেই এই প্রবলেমটা দেখা দিচ্ছে। এটা কি ঠিক? তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এইখানে কিন্তু যেহেতু তার বাবা মা সাপোর্টিভ কথাটা বলেছে এবং সে প্রপার নিউট্রিশনের কথাটা বলেছে, তাহলে কোন কোন অপশানগুলো বাদ যেতে পারে? তাহলে মিডিয়া ইনফ্লুয়েন্স কোনোদিন কগনিটিভে করতে পারে? এটা তো অবশ্যই না হবে, ঠিক আছে। সোশিও ইকোনমিক স্ট্যাটাস থাকবে না, কারণ সে প্রপার যদি নিউট্রিশন পায় এবং সাপোর্টিভ যদি ফ্যামিলি পায়, তাহলে সোশিও ইকোনমিক ফ্যাক্টরটা এখানে কাজ করবে না। কালচারাল প্র্যাকটিস তো এটাও তাহলে বাদ যাবে। তারপরে কি বলেছে, পেরেন্টিং স্টাইল, পেরেন্টিং স্টাইল তো ভালো, কারণ তার বাবা মা তো সাপোর্টিভ, ঠিক আছে। তাহলে সাপোর্টিভ হলে তার পিয়ার্সের সঙ্গে তার যদি সখ্যতা করতে চায় তাহলে তাও হবে। তাহলে একটা অপশান পড়ে থাকলো জেনেটিক প্রিডিসপোজিশনস, অর্থাৎ হচ্ছে কি তার জেনেটিক বা মানে তার জিনগত কোনো ত্রুটি বিচ্যুতির কারণে তার কিন্তু এই কগনিটিভ ডেভেলপমেন্টটা ঠিকঠাক করে অসুবিধার সম্মুখীন হচ্ছে, বা তার এই কগনিটিভ ডেভেলপমেন্টটা ডিলে হচ্ছে, ঠিক আছে। এটার দ্বারা আমরা কিন্তু তাই বুঝতে পারি। বোঝা গেল? বেশ, এরপরে আমরা পরের স্লাইডে চলে যাব, যেখানে হিউম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের সম্বন্ধে আমরা আগের দিন পড়েছিলাম। তো এটা আমরা পড়বো, কিন্তু সেটা নেক্সট ক্লাসে পড়বো, আজকের ক্লাসে আর পড়ালাম না তোমাদের। এটা থার্ড, যখন আমরা সিটিপির ক্লাসটা করব তখন আমরা কিন্তু এর পরবর্তী পার্ট বা সমস্ত কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের ক্লাসটা শেষ করব। তো ঠিক আছে, ক্লাসটা তোমাদের কেমন লাগলো, কোন জায়গায় তোমাদের ডাউট আছে অবশ্যই তোমরা জানাতে ভুলবেন না। আর অবশ্যই তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।